তুমি কি কখনো এমন কাউকে দেখেছো যাকে প্রথম দেখাতেই খুব বুদ্ধিমান, সফল বা বিশ্বাসযোগ্য বলে মনে হয়েছে? হয়তো সে খুব সুন্দর করে কথা বলছিল, হয়তো দামি পোশাক পরেছিল, অথবা তার আত্মবিশ্বাস এতটাই দৃঢ় ছিল যে তুমি অজান্তেই ধরে নিয়েছিলে এই মানুষটা নিশ্চয়ই ঠিক বলছে। কিন্তু কয়েকদিন পর হয়তো বুঝলে প্রথম ধারণাটা পুরোপুরি ভুল ছিল। অদ্ভুত বিষয় হলো এই ভুলটা শুধু তুমি করনি, পৃথিবীর প্রায় প্রতিটি মানুষ প্রতিদিন এমন ভুল করে থাকে। আরও অবাক করার মতো বিষয় হলো আমাদের মস্তিষ্ক জানে যে এই সিদ্ধান্ত ভুল হতে পারে, তবুও সে একই ভুল বারবার করে। কারণ মানুষের মস্তিষ্ক সত্য খুঁজতে যতটা আগ্রহী তার চেয়েও বেশি আগ্রহী দ্রুত সিদ্ধান্ত নিতে। ভাবনা এটা তোমার দুর্বলতা, এটা তোমার মস্তিষ্কের নকশারই একটা অংশ। হাজার হাজার বছর আগে মানুষের প্রতিটি মুহূর্ত বেঁচে থাকার জন্য খুব দ্রুত সিদ্ধান্ত নিতে হতো। সামনে যে শব্দটা শোনা গেল, এটা বাতাসের নড়া পাতার শব্দ নাকি কোনো শিকারীর পদচারণা, এটা বিশ্লেষণ করার সময় ছিল না। কয়েক সেকেন্ড দেরি মানে হয়তো মৃত্যু। তাই আমাদের মস্তিষ্ক একটা সহজ রাস্তা বেছে নিল, প্রতিটা তথ্য বিশ্লেষণ না করে আগের অভিজ্ঞতা আর অনুমানের উপর ভিত্তি করে দ্রুত সিদ্ধান্ত নেওয়া। সেই কৌশল একসময় মানুষকে বাঁচিয়েছিল, কিন্তু আজকের পৃথিবীতে ঠিক সেই কৌশলেই আমাদের সবচেয়ে বেশি বিভ্রান্ত করে। আজ আমরা আর জঙ্গলে থাকি না, আমরা থাকি বিজ্ঞাপন, সামাজিক যোগাযোগ মাধ্যম, সংবাদ এবং শর্ট ভিডিও আর অসংখ্য তথ্যের ভিড়ে। একজন সাধারণ মানুষ প্রতিদিন এত তথ্য দেখে যা কয়েকশো বছর আগে একজন মানুষ হয়তো পুরো জীবনেও দেখতে পারতো না। এত তথ্যের ভেতরে প্রতিটি বিষয় গভীরভাবে বিশ্লেষণ করা মস্তিষ্কের পক্ষে অসম্ভবই। তাই সে আবারও সেই পুরনো কৌশল ব্যবহার করে। সে শর্টকাট নেই। মনোবিজ্ঞানের ভাষায় এই মানসিক শর্টকাটগুলোর নাম কগনিটিভ বায়াস। শুনতে শব্দটা জটিল লাগলেও এটার অর্থ খুব সহজ। এগুলো এমন কিছু মানসিক নিয়ম যেগুলো আমাদের সিদ্ধান্ত নেওয়ার গতি বাড়ায়, কিন্তু একই সঙ্গে সত্যকে বিকৃত করে। আমরা নিজেরাই বুঝতে পারি না কখন এগুলোর ফাঁদে পড়ছি। ধরো তুমি একটি নতুন রেস্টুরেন্টে গেলে, দরজার সামনে অনেক মানুষের লাইন, পাশের আরেকটি রেস্টুরেন্ট প্রায় খালি। কোনোটার খাবার না খেয়ে তোমার মস্তিষ্ক নীরবে একটা সিদ্ধান্ত নিয়ে ফেললো, যেখানে এত মানুষ দাঁড়িয়ে আছে ওটাই নিশ্চয়ই ভালো। তুমি হয়তো ভাবছো এটা যুক্তির সিদ্ধান্ত, আসলে এটা যুক্তি নয়, এটা তোমার মস্তিষ্কের একটি শর্টকাট। আর মজার বিষয় হলো কোম্পানিগুলো এটা খুব ভালো করেই জানে। তাই অনেক সময় নতুন দোকানের সামনে ইচ্ছা করে ভিড় তৈরি করা হয়। অনেক অ্যাপে লেখা থাকে 10 লক্ষ মানুষ ইতিমধ্যে ব্যবহার করেছে। সবচেয়ে জনপ্রিয় আজকের ট্রেডিং। এই কথাগুলোর উদ্দেশ্য শুধু তথ্য দেওয়া নয়, এগুলো তোমার মস্তিষ্কে সেই পুরনো শর্টকাটকে সক্রিয় করে। কারণ মানুষের মস্তিষ্ক মনে করে এত মানুষ যদি এটা বেছে নেয় তাহলে নিশ্চয়ই এটা নিরাপদ। কিন্তু বাস্তবতা সবসময় এমন নয়। ইতিহাসে অসংখ্য ভুল সিদ্ধান্ত লক্ষ লক্ষ মানুষ একসঙ্গে নিয়েছে। তবুও মানুষের মস্তিষ্ক আজও সংখ্যাকে সত্যের প্রমাণ হিসেবে ধরে নিতে ভালোবাসে। আর এখানেই শুরু হয় ব্রেন বাগের আসল খেলা। কারণ মানুষ সাধারণত বিশ্বাস করে তারা যুক্তি দিয়ে সিদ্ধান্ত নেয়, কিন্তু বাস্তবে আমরা প্রথমে সিদ্ধান্ত নিই না, তারপর যে সিদ্ধান্ত সঠিক প্রমাণ করার জন্য যুক্তি খুঁজতে শুরু করি। কিন্তু বাস্তবে আমরা প্রথমেই সিদ্ধান্ত নিই, তারপর সেই সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করার জন্য যুক্তি খুঁজতে শুরু করি। শুনতে অদ্ভুত লাগলেও এটাই মানুষের মস্তিষ্কের সবচেয়ে বড় দুর্বলতাগুলোর একটি। এক মুহূর্তের জন্য কল্পনা করো না, বরং নিজের জীবনের দিকেই তাকাও। কখনো কি এমন হয়েছে তুমি কোনো বিষয়ে একটি মতামত তৈরি করার পর শুধুমাত্র সেই মতামতকে সমর্থন করে এমন ভিডিও, পোস্ট কিংবা খবরই দেখতে শুরু করেছো, মানে যে তথ্য তোমার বিশ্বাসের বিরুদ্ধে যায় সেগুলোকে গুরুত্ব দাও না, অথবা ভেবেছো এগুলো নিশ্চয়ই ভুল? এই ঘটনাকে মনোবিজ্ঞানের ভাষায় বলা হয় কনফার্মেশন বায়াস। এটা এমন একটি মানসিক ফাঁদ যেখানে মানুষ সত্য খুঁজে না, সে খুঁজে নিজের বিশ্বাসের সমর্থন। মানে ধরা গেল আপনি একটা জিনিস আপনার মাথায় ভাবতেছেন আগে থেকে, সো পরবর্তীতে গিয়ে আপনি ওটাকে আপনার মতো করে সার্চ করলেন, ইউটিউব বলেন, আপনার সোশ্যাল মিডিয়াতে সার্চ করলেন। সো আপনি ওখানে আপনার যে আগে ভাবা জিনিসটার সাথে মিল পেয়ে একটা ভিডিও পেলেন, আপনি ওটাই দেখলেন। অন্যগুলোকে আপনি বললেন যে না, এটা নিশ্চয়ই হয়তো বা ভুল হতে পারে, বা আপনি ওগুলোকে ইগনোর করলেন। এটাই আমরা খুঁজি আমাদের নিজের বিশ্বাসের সমর্থন। ধরো একজন মানুষ দৃঢ়ভাবে বিশ্বাস করে একটি নির্দিষ্ট খাবার শরীরের জন্য খুব উপকারী। সে ইন্টারনেটে সার্চ করলো, হাজারো গবেষণা আছে, কিছু বলল উপকারী, কিছু বলছে ক্ষতিকারক। কিন্তু সে কোনগুলো পড়বে? সে সেগুলি পড়বে যেগুলো তার আগের বিশ্বাসকে সমর্থন করে। তারপর সে বলবে, দেখেছো, আমি আগেই বলছিলাম। কিন্তু বাস্তবে সে সত্য আবিষ্কার করেনি, সে শুধু নিজের বিশ্বাসের জন্য প্রমাণ সংগ্রহ করেছে। এটাই কনফার্মেশন বায়াসের আসল শক্তি। আর আজকের পৃথিবীতে এই ব্রেন বাগ আগের যে কোনো সময়ের চেয়ে বেশি বিপজ্জনক। কারণ এখন আমাদের সামনে তথ্যের অভাব নেই, বরং সমস্যা হলো তথ্যের অতিরিক্ত প্রাচুর্য। প্রতিদিন লক্ষ লক্ষ ভিডিও আপলোড হচ্ছে, অসংখ্য পোস্ট লেখা হচ্ছে, হাজারো মতামত প্রকাশ হচ্ছে। আমরা সব দেখি না, আমরা দেখি সেগুলোই
যেগুলো আমাদের আগের আচরণের সাথে সবচেয়ে বেশি মিল খায়, বা আমরা সবসময় যেগুলো দেখে আসছি, আমাদের ব্রেন আমাদেরকে ওগুলোতেই এন্টারটেইন করে, বা যেভাবে বলেন আপনাকে ওগুলোর প্রতি আকৃষ্ট করে। সো তুমি যদি ষড়যন্ত্রমূলক ভিডিও বেশি দেখো, অ্যালগরিদম তোমাকে আরও ষড়যন্ত্র দেখাবে। যদি তুমি রাজনৈতিক ভিডিও দেখো, আরও রাজনীতি দেখাবে। তুমি যদি ব্যবসা দেখো, আরও ব্যবসার ভিডিওগুলো তোমার সামনে আসবে। এটাই অ্যালগরিদম, এটাই ব্রেন বাগ। একসময় এমন একটা অবস্থা তৈরি হয় যেখানে তুমি মনে করতে শুরু করো পুরো পৃথিবী তো এভাবেই ভাবছে, কিন্তু বাস্তবে পৃথিবী বদলায়নি, শুধু তোমার স্ক্রিন বদলেছে। তুমি একটা অদৃশ্য দেয়ালের ভেতর চলে গেছো, যেখানে শুধু সেই তথ্যগুলো ঢুকতে পারে যেগুলো তোমার আগের বিশ্বাসকে শক্তিশালী করে। সো এই কারণে একটা ঘটনা দেখে দুইজন মানুষ সম্পূর্ণ ভিন্ন সিদ্ধান্তে পৌঁছায়, কারণ তারা একই বাস্তবতা দেখেনি, তারা দেখেছে তাদের ব্রেন যেটা দেখিয়েছে। আর এখানেই অ্যালগরিদমের শক্তিটা এখানেই আসে। সে তোমার চিন্তা পরিবর্তন করে না, ধীরে ধীরে একদম নীরবে তুমি বুঝে ওঠার আগে সে শুধু তোমার আগের চিন্তাকে আরো গভীর করে। এখন আরেকটি ব্রেন ব্যাগের কথা বলা যাক, তাহলে আরো ক্লিয়ার হবে। তো ধরো একটি দোকানে ঢুকেই তুমি একটা ঘড়ি দেখছো যার দাম লেখা 1,00,000 টাকা। তুমি অবাক হলে, কিন্তু এরপরই পাশে গিয়ে আরেকটা ঘড়ি দেখলে যার দাম 45,000 টাকা। হঠাৎ দ্বিতীয় ঘড়িটাকে তোমার কাছে অনেক সস্তা মনে হলো, কিন্তু যদি প্রথম ঘড়িটা না দেখতে, তাহলে কি 45,000 টাকার ঘড়িকে কখনো সস্তা মনে হতো না? কারণ তোমার ব্রেন প্রথম সংখ্যাটিকে একটি মানদণ্ড হিসেবে ধরে ফেলেছে। মনোবিজ্ঞানের ভাষায় একে বলা হয় অ্যানকরিং বায়াস। প্রথমে যে তথ্যটিকে আমরা দেখি, আমাদের ব্রেন বা আমরা তথ্যটাকে প্রথমে দেখি, সেটাই পরে আসা সব তথ্যকে প্রভাবিত করতে শুরু করে। এই কারণে বড় বড় শপিং মলগুলো প্রথমে সবচেয়ে দামি পণ্য রাখে। স্টোরে লেখা থাকে আপনার আগের দাম 9,999 টাকা, এখন মাত্র 4,999 টাকা। তোমার মনে হয় অসাধারণ অফার, কিন্তু তুমি জানো না সেই 9,099 টাকার দামটা হয়তো কখনোই বাস্তবে ছিল না। ওটা শুধু তোমার ব্রেনের জন্য একটি অ্যানকর পয়েন্ট, যেটা দ্বারা তোমাকে আকৃষ্ট করা হচ্ছে। ওই পয়েন্টের দ্বারাই তোমাকে ওই প্রোডাক্টের প্রতি আকৃষ্ট করা বা ধরে ফেলা হচ্ছে, ঠিক আছে, যাতে পরের সংখ্যাটা অনেক ছোট মনে হয়। মজার বিষয় হলো, আমরা জানি এই কৌশল ব্যবহার করা হচ্ছে, আমরা জানি, আমরা বুঝি, আমরা একটা প্রোডাক্ট নেওয়ার সময় বুঝি, তবুও আমাদের ব্রেন বারবার একই পাতে পড়ে। কারণ ব্রেন হিসাব করতে ভালোবাসে না, সে তুলনা করতে ভালোবাসে। বোঝা গেল? আর যে তুলনাটা প্রথমে সামনে আসে সেটাকে সত্য ধরে নেয়। একজন মানুষ যখন একটা সাদা কোট পরে আত্মবিশ্বাসের সঙ্গে কোনো কথা বলে, তখন আমরা খুব কম মানুষই প্রথমে তার যুক্তি যাচাই করি। কেন করি? কারণ আমরা প্রথমে তার পোশাক দেখি, আমরা তারপর তার পরিচয় জানি, আমরা তারপর তার অবস্থান, আর শেষে যদি আমাদের ব্রেন বলে যে না সেইটার যোগ্য, সো তখনই আসলে আমাদের ব্রেন শেষে তার কথাকে সত্য বলে ধরে নেয়, ঠিক আছে? এমনকি আমরা নিজেরাও ধরে নিই যে ওনার কথাটার মধ্যে গুরুত্ব আছে। সো এটাই মানুষের আরেকটি শক্তিশালী ব্রেন ভাগ। এই ভাগটার নাম হচ্ছে অথরিটি বায়াস। অর্থাৎ কোনো ব্যক্তি ক্ষমতাবান হোক, বিখ্যাত বা বিশেষজ্ঞ বলে মনে হলেই তার কথাকে প্রমাণ ছাড়াই বিশ্বাস করার প্রবণতা, ঠিক আছে? সো এটা সবসময় ভুল নয়, কারণ প্রতিটি বিষয়ে নিজে গবেষণা করা অসম্ভব। আমাদের ডাক্তারকে বিশ্বাস করতে হয়, শিক্ষককে বিশ্বাস করতে হয়, বিজ্ঞানীদের গবেষণার উপর নির্ভর করতে হয়। সমস্যা তখনই শুরু হয় যখন ব্রেন পরিচিত আর সত্য এই দুটাকে একই জিনিস মনে করতে শুরু করে। ধরো একজন জনপ্রিয় অভিনেতা একটি স্বাস্থ্য পণ্যের বিজ্ঞাপন করলো, যে কোনো একটা পণ্যের, হাজার হাজার মানুষ সেটা কিনে ফেললো। কেন? সে কি চিকিৎসা বিজ্ঞানের বিশেষজ্ঞ? যে অ্যাক্টর বা যে অভিনেতা, তিনি কি চিকিৎসা বিজ্ঞানের বিশেষজ্ঞ? না। কিন্তু ব্রেন যুক্তি দিয়ে ভাবেনি, ঠিক আছে? ব্রেন শুধু একটি বিষয় দেখেছে, এই মানুষটা সবাই চেনে, তাহলে সে ভুল বলবে কেন? সো এটাই ঠিক একই কৌশল ব্যবহার করা হয় বিজ্ঞাপনে। একজন ফুটবল খেলোয়াড় একটি পানীয় একটা পানির বোতল হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, একজন অভিনেতা একটি প্রসাধনীয় ব্যবহার করেছেন, একজন বিখ্যাত উদ্যোক্তা একটি নতুন অ্যাপের প্রশংসা করছেন যেটাতে অনেকগুলো ফিচার্স আসছে। তা আপনি অবশ্যই যখন একটা বিখ্যাত কেউ যদি ওই অ্যাপসটার প্রশংসা করে, আপনি ওটার প্রতি একটু আকৃষ্ট হবেন। এটাই আমাদের ব্রেনের শর্টকাট, ঠিক আছে? এই সবগুলোর উদ্দেশ্যই শুধু পণ্য বিক্রি করা না, পণ্য দেখানো নয়, তোমার ব্রেনের অথরিটি বায়াসকে সক্রিয় করা। কারণ মানুষের মস্তিষ্ক বহু আগে শিখেছে যারা সমাজে সফল তাদের অনুসরণ করা নিরাপদ। কিন্তু আধুনিক পৃথিবীতে সেই নিয়মকে ব্যবহার করা হচ্ছে ব্যবসার জন্য। আপনারা দেখতে বুঝতে পারবেন, বিজ্ঞাপন, যে কোনো কিছু, আপনি এখন আসলে বর্তমান যুগে সব কিছু। এবার আরেকটি ঘটনা দেখি। একটি কোম্পানি নতুন একটি ফোন বাজার আনছে। প্রথম দিনে হাজার হাজার মানুষ লাইনে দাঁড়িয়ে কিনতে শুরু করলো। পরের দিন খবরের শিরোনাম, স্টক শেষ। অবিশ্বাস্য চাহিদা, তাই না? সবাই এই ফোন কিনছে। এরপর কি হয়? যারা আগে ফোনটি কেনার কথা ভাবেনি, তারাও হঠাৎ আগ্রহী হয়ে ওঠে একটা অ্যাড দেখলে বা কোথাও একটা পোস্ট দেখলে। কারণ মানুষের ব্রেন মনে করে এত মানুষ যদি এটা কিনেছে তাহলে নিশ্চয়ই এটা ভালো। সো এটা আমিও মনে করি, আপনিও মনে করেন, আমরা বুঝতে পারি না যে আসলে এটা কি। সো এটাকে বলা হয় ব্যান্ডওয়াগন এফেক্ট।
অর্থাৎ অন্যরা যা করছে আমিও সেটাই করি। এই প্রবণতা ছাড়া হয়তো সভ্যতা তৈরি হতো না। মানুষ দলবদ্ধভাবে বাঁচতে শিখেছে বলেই ঠিক আছে। একই প্রবণতা আজ আমাদের অনেক ভুল সিদ্ধান্তের কারণ। সোশ্যাল মিডিয়াতে যখন একটি ভিডিও ভাইরাল হয় তখন অনেকেই সেটি দেখে শুধু একটি কারণেই, কারণ অন্য সবাই দেখছে। অনেক গান জনপ্রিয় হয় কারণ মানুষ সত্যিই গানটি ভালোবেসেছে বলে নয়, বরং মানুষ বারবার সেটি দেখেছে। বন্ধুরা শেয়ার করতেছে, অ্যালগোরিদম সামনে আসছে, একসময় ব্রেন সিদ্ধান্ত নেয় এটাই নিশ্চয়ই ভালো, ঠিক আছে? বাস্তবে হয়তো তুমি নিজের পছন্দ প্রকাশ করো নাই, তুমি শুধু ভিড়কে অনুসরণ করেছো। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এই ব্রেন বাগগুলো আলাদা আলাদা কাজ করে না, এগুলো একে অপরের সঙ্গে যুক্ত। অথরিটি বায়াস, এরপরে ব্যান্ডাগন বায়াস, এরপরে হচ্ছে অ্যাঙ্করিং বায়াস, সবগুলোই আপনার একসাথে হয়ে কাজ করে। প্রথমে তুমি একটি তথ্য দেখো, যে কোনো একটা তথ্য দেখো, তারপর সেটার সঙ্গে মিলিয়ে আছে এমন তথ্য দেখতে থাকো, তাই না? আমি একটা ভিডিও দেখতেছি, সো ভালো লেগে গেলে আমি আসলে ওই চাহিদার বা ওই টাইটেলের বা ওই ক্যাটাগরির ভিডিওগুলো আবার আরেকটা প্লে করতে থাকি, ঠিক আছে? এটা অনেক ক্ষেত্রে হয়, অনেকের ক্ষেত্রে হয়, সবার ক্ষেত্রে হয় বলতে গেলে। তারপর যাদের সবাই বিশ্বাস করছে তাদের কথা শুনতে শুরু করো, তাই না? তারপর সংখ্যাগরিষ্ঠ যা করছে সেটাকে নিরাপদ মনে হয়, মানে অনেক মানুষ করছে, এটাকে আমার নিরাপদ মনে হচ্ছে। এটাই হচ্ছে কথা। শেষ পর্যন্ত তুমি এমন একটি সিদ্ধান্ত নাও যেটা তোমার নিজের বলে মনে হয় না। কিন্তু যদি আমরা একটু পিছনে ফিরে দেখি, দেখবে প্রতিটি ধাপে তোমার ব্রেন ছোট ছোট শর্টকাট ব্যবহার করেছে, আর সেই শর্টকাটগুলো মিলেই তৈরি হচ্ছে একটা বড় সিদ্ধান্ত। সবচেয়ে ভয়ের বিষয় হলো এই পুরো প্রক্রিয়ার কোনো অংশই তুমি অনুভব করতে পারো না। অনেক ক্ষেত্রেই এই জিনিসটা হয় আমাদের সাথে, প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা দিন। তুমি মনে করো আমি স্বাধীনভাবে চিন্তা করছি, আমি স্বাধীনভাবে দেখছি, আমার ইচ্ছাই আমি ভিডিওটা দেখছি, কিন্তু ওই একটা ভিডিও ভালো লাগার পর আরেকটা ভিডিও, তো সেম ক্যাটাগরির ভিডিওতে তুমি ক্লিক করতেছো, ওই জিনিসটা আসলে কি? ওটাই তো অ্যালগরিদম, তাই না? ওটাই তোমার ব্রেন ভাগ। কিন্তু অনেক সময় মনে হয় তোমার ব্রেন ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, আর তোমার সচেতন মন শুধু সিদ্ধান্তকে ব্যাখ্যা করেছে। এই কারণে পৃথিবীর সবচেয়ে বড় প্রযুক্তি কোম্পানিগুলো মানুষের মনোযোগের জন্য বিলিয়ন ডলার খরচ করে। বিলিয়ন ডলার খরচ করতেছে জাস্ট তোমার মনোযোগটা কেড়ে নেওয়ার জন্য। তারা নতুন ব্রেন তৈরি করতে চায় না, তারা শুধু পুরনো ব্রেন বাগগুলোকে আরও দক্ষভাবে ব্যবহার করতে চায়। আজকের ভিডিওর শুরুতে আমি একটা প্রশ্ন করেছিলাম, তুমি কি সত্যি নিজের সিদ্ধান্ত নিজে নাও? এখন হয়তো সেই প্রশ্নটার উত্তর আগের মতো সহজ মনে হচ্ছে না। তুমি আগে হয়তো বলে দিতে পারতে যে হ্যাঁ নিশ্চিত, বাট এখন আসলে তুমি বুঝতে পারবে। কারণ আমরা দেখলাম মানুষের মস্তিষ্ক সত্যিই অসাধারণ। এটাই আমাদের সবচেয়ে বড় শক্তি, আবার এটাই আমাদের সবচেয়ে বড় দুর্বলতা। এটা অনেকে আমাদের অজান্তে কাজে লাগিয়ে ফেলে। এটা অলস নয়, এটা বোকাও নয়, বরং এটা এতটাই দক্ষ যে প্রতিটি মুহূর্তে শক্তি বাঁচানোর জন্য শর্টকাট ব্যবহার করে। আর সেই শর্টকাটগুলোকেই আমরা বলি ব্রেন বাগস। এগুলো কোনো রোগ নয়, এগুলো মানুষের স্বাভাবিক বৈশিষ্ট্য। সমস্যা শুরু হয় যখন অন্য কেউ এই দুর্বলতাগুলোকে আমাদের বিরুদ্ধে ব্যবহার করতে শুরু করে। একটি বিজ্ঞাপন, একটি থাম্বনেইল, একটি রাজনৈতিক বক্তৃতা, একটি ভাইরাল পোস্ট, একটি ব্র্যান্ড, একটি দাম, একটি সংখ্যা, একটি পরিচিত মুখ, সবই তোমার ব্রেনের সঙ্গে কথা বলে, তোমার ব্রেনকে আকৃষ্ট করে। তোমার সঙ্গে নয়। তুমি ভাবছ আমি সিদ্ধান্ত নিচ্ছি, কিন্তু হয়তো তোমার ব্রেন অনেক আগেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। এই কারণে সমালোচনামূলক চিন্তা আজ আর শুধু একটি ভালো অভ্যাস নয়, এটি একটি প্রয়োজন। প্রতিবার যখন কোনো তথ্য দেখবে নিজেকে একটি প্রশ্ন করবে, প্রতিবার, প্রতিদিন অ্যান্ড প্রতিটা সেকেন্ডে কিছু একটা করতে যাচ্ছ, অবশ্যই নিজেকে প্রশ্ন করো, আমি কি সত্যি প্রমাণ দেখছি, নাকি আমার ব্রেন শুধু সেই জিনিসটাই দেখছে যেটা সে দেখাতে চায়? কোনো কিছু জনপ্রিয় হলে যে সেটা সত্য, কোনো ব্যক্তি বিখ্যাত হলে যে সে সঠিক, কোনো অফার বড় দেখলে যে সেটা লাভজনক হবে, কোনো খবর হাজারবার দেখলে কি সেটা সত্যি বাস্তব? না। এই প্রশ্নগুলো যত বেশি করবে, তোমার ব্রেন তত বেশি সচেতনভাবে কাজ করতে শুরু করবে, প্রতিটা মুহূর্তে, প্রতিটা সেকেন্ডে। ব্রেন ভাগ কখনো পুরোপুরিভাবে অদৃশ্য হয় না, কারণ এগুলোই আমাদের বিবর্তনের অংশ। কিন্তু এগুলোকে চিনতে পারলে এগুলোর প্রভাব অনেকটাই কমানো যায়। আজ পৃথিবীর সবচেয়ে শক্তিশালী অস্ত্র অনেক সময় বন্দুক নয়, তথ্যও নয়, বরং আমাদের মনোযোগ, আমাদের অ্যাটেনশন। আর সেই মনোযোগকে রক্ষা করার একমাত্র উপায় হলো প্রতিটি সিদ্ধান্তের আগে এক মুহূর্ত থেমে নিজেকে প্রশ্ন করা, আমি কি সত্যিই নিজের মতো করে ভাবছি, নাকি আমার ব্রেন আবারও আমাকে শর্টকাট দেখাচ্ছে? হয়তো এই প্রশ্নের উত্তর আজই পাবে না, কিন্তু যেদিন থেকে এই প্রশ্ন করবে এবং প্রশ্ন করা শুরু করবে, সেদিন থেকেই তুমি অন্যদের চেয়ে একটু আলাদাভাবে পৃথিবীকে দেখতে শুরু করবে। আর ঠিক সেই মুহূর্ত থেকেই তুমি শুধু তথ্য গ্রহণ করবে না, তুমি তথ্যকে যাচাই করবে। তুমি শুধু শুনবে না, তুমি বিশ্লেষণ করবে। তুমি শুধু বিশ্বাস করবে না, তুমি প্রমাণ খুঁজবে। কারণ সত্যিকারের স্বাধীনতা শুধু নিজের মতো করেই বাঁচার মধ্যে নেই। সত্যিকারের স্বাধীনতা হলো নিজের মতো চিন্তা করতে পারা। আর সে কারণেই থিঙ্ক টুইস।